আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন উইদিন এ লিমিট অর বাউন্ডারি। তাহলে এর আগে আমি একটু বলে নিই যে আমরা একটা উদাহরণ দিচ্ছি, ধরে নিচ্ছি ধরি y হচ্ছে f of x, তার মানে y হচ্ছে x এর অপেক্ষক। যেমন ধরে নিই যে y equal to 2x cube। তাহলে এক্ষেত্রে যদি আমরা বলি যে ইন্টিগ্রেশন f of x dx সমান সমান ইন্টিগ্রেশন 2x cube dx সমান সমান 2 ইন্টিগ্রেশন x to the power 3 dx। তাহলে এখানটার ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন x to the power n dx সমান সমান x to the power n plus 1 by n plus 1, এটা ছিল সূত্র। তাহলে একইভাবে আমি কি বলতাম, ইন্টিগ্রেশন x to the power 3 dx x to the power 3 plus 1 by 3 plus 1, তাহলে x to the power 4 by 4। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম অতএব ইন্টিগ্রেশন f of x dx সমান সমান 2, এই ইন্টিগ্রেশনটা করে আমি পাচ্ছি x to the power 4 by 4 plus c, তাহলে x to the power 4 by 2 plus c। তাহলে দেখো আমরা কি বলেছি, আমরা বলেছি যে y যেখানে 2x কিউব সেটা হচ্ছে এটা x এর অপেক্ষক, তাই f of x, আর এই ইন্টিগ্রেশনটার ফলে যে ইন্টিগ্রেশনটার রেজাল্ট পেলাম সেটারও কিন্তু একটা x এর অপেক্ষক আছে। আমরা এটাকে ধরি x to the power 4 by 2, এটা হচ্ছে f dash x। তাহলে আমরা কি পেয়েছি? ইন্টিগ্রেশন f of x dx সমান সমান f dash x plus c। এটা কখন হচ্ছে? যখন আমরা করছি হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এরকম সূত্র হয়। তবে যখন আমি x এর অপেক্ষক অর্থাৎ f of x এর ইন্টিগ্রেশন করব তখন অন্য একটি x এর অপেক্ষক যেটা f dash x সেটা পাবো এবং তার সঙ্গে পাবো c। এখানটায় x এর অপেক্ষক ছাড়া আমরা অন্য যে কোনো রাশির অপেক্ষক নিয়েও কিন্তু একই ধরনের ফল পেতে পারি। তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সূত্রটা কি হচ্ছে? তো বলছে যে যদি ইন্টিগ্রেশন f of x dx equal to f dash x plus c হয়, তবে x equal to a হতে x equal to b এর মধ্যে সমাকলনের ক্ষেত্রে কি পাবো? ইন্টিগ্রেশন f of x dx within limit a to b, তাহলে এখানে a হচ্ছে শুরু আর b হচ্ছে শেষ, ইকুয়াল টু হবে f dash x। এখানটায় যখন রেজাল্টটা লিখবো f dash x তখন কিন্তু প্লাস c হবে না, কারণ আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন করছি। তাহলে এখানে যেহেতু নির্দিষ্ট শর্ত আছে তাই সেই শর্তটা এখানে এই সমীকরণের মধ্যেই আমরা বসিয়ে দেবো, সেখানটা আলাদা করে কনস্ট্যান্ট বসাতে হবে না। তাহলে কি হবে? এখানে থার্ড ব্র্যাকেট, এখানটায় x equal to a, এখানটায় x equal to b। অনেক ক্ষেত্রে এটাকে জাস্ট f dash x a to b এরকম লেখে। এবং এর ফলটা কি হবে? এখানে থার্ড ব্র্যাকেটটা বোঝাচ্ছে যে আমরা প্রথমে কি করব, f dash x এ x এর মান b বসাবো মাইনাস x এর জায়গায় a বসাবো। তার মানে এটা হবে হচ্ছে f dash x at x equal to b minus f dash x at x equal to a, বা f dash b minus f dash a। কেন হলো? x এর জায়গায় কি বসাবো? b বসাবো। তাহলে x এর জায়গায় b বসালে অপেক্ষকটা b হয়ে গেল, এখানে x এর জায়গায় a বসাবো, তাই x f dash a হয়ে গেল। এটা হচ্ছে বেসিক সূত্র। তাহলে এই যে আমরা যে সূত্রটা বললাম তার কতগুলো
প্রয়োগ আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, ইন্টিগ্রেশন f of x dx equal to within limit a to b যদি হয় তাহলে কি পাচ্ছি f dash x a to b equal to f dash b minus f dash a। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এবার এই সূত্রের উপর ভিত্তি করেই আমরা আমাদের হচ্ছে উদাহরণগুলো তুলে ধরছি। আমি একটা বললাম ইন্টিগ্রেশন x to the power 4 dx লিমিট কত 0 to 1। তাহলে এর রেজাল্টটা কি হবে? তাই দেখো, আমরা এই ক্ষেত্রে কোন সূত্র জানি? ইন্টিগ্রেশন x to the power n dx equal to x to the power n plus 1 by n plus 1। তাহলে x to the power 4 dx কি হচ্ছে x to the power 4 plus 1 by 4 plus 1 x to the power 5 by 5। তাহলে কি দাঁড়াচ্ছে x to the power 5 by 5 লিমিটটা কত 0 to 1। তাহলে আমি কি বসাবো? তাহলে প্রথমে যেটা করতে হবে, এই যে ব্র্যাকেটের মধ্যে কোনো কনস্ট্যান্ট পার্ট থাকে সেই কনস্ট্যান্ট পার্টটাকে বের করে দিলে আমার সুবিধা হবে। যদিও এখানটায় সুবিধা হতো না, তবুও আমি এটা দেখাচ্ছি যে বের করে নিতে পারি। তাহলে কি হচ্ছে 1/5। এবার আমি কি করব? x এর জায়গায় বসাবো 1। তাহলে 1 to the power 5 minus x এর জায়গায় বসাবো 0। 1/5 1 minus 0 তাহলে 1/5। আর যদি আমি 1/5 টা বের না করতাম তাহলে আমি কি করতে পারতাম? এখান থেকে ডাইরেক্ট আমি এই লাইনে আসতাম যে ইন্টিগ্রেশন 0 to 1 x to the power 4 dx সমান সমান x to the power 5 by 5 0 to 1। তাহলে x এর জায়গায় 1, তাহলে 1 to the power 5 by 5 minus x এর জায়গায় 0 to the power 5 by 5 minus 1/5। আমরা এই ধরনেরই এখন আরেকটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, ইন্টিগ্রেশন x to the power 2 by 2 dx লিমিটটা কত -2 থেকে +3। এর মধ্যে আমরা ইন্টিগ্রেশনটা করব। তাহলে কি পাবো? এটা ইকুয়াল টু 1/2 কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন x স্কয়ার dx -2 to +3 equal to 1/2। এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো x to the power 3 by 3 minus 2 to plus 3। তাহলে 1/2 x তাহলে 3, তাহলে 3 to the power 3 by 3 minus x দ্বারা -2 to the power 3 by 3। তাহলে 1/2 3 3 কেন 3 বাই 27 বাই 3 মাইনাস 2 বাই 4 4 দুগুণে 8 মানে -8 বাই 3। তাহলে 1/2 27 বাই 3 প্লাস 8 বাই 3 এটা দাঁড়ালো 35 বাই 6। তাহলে এইভাবে দেখো আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন খুব সহজে করতে পারি। এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট আসবে না, কারণ কনস্ট্যান্ট বের করার জন্য যে বাউন্ডারি ভ্যালু, সেই বাউন্ডারি ভ্যালু কিন্তু আমরা সমীকরণের মধ্যে বা ইন্টিগ্রেশনের মধ্যে লিমিটের সাহায্যে দিয়ে দিচ্ছি। এরপর আমরা এই হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশনের সাথে কিভাবে বিভিন্ন সূত্রগুলো প্রতিষ্ঠা করা যায় সেটা একটু তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে আমাদের এখনকার আলোচনার ক্ষেত্রে আমরা ধরছি একমাত্রিক গতি সেই বিশেষ সূত্র। তাহলে একমাত্রিক গতিতে আমরা ধরে নিচ্ছি এ বিন্দু থেকে t = 0 সময় একটি কণা u বেগ নিয়ে গতিশীল হয় এবং সেই কণাটা এ বিন্দু থেকে গতিশীল হওয়ার পরে t = t সময়ে তার বেগটা হয়ে গেল v। এক্ষেত্রে সে b বিন্দুতে গেল, এখানটা স্মল a সমকলন এবং এখানটায় s হচ্ছে অতিক্রান্ত সরল। আর আমরা কি দেখতে পাচ্ছি? সময় এখানে কত? 0 থেকে শুরু হয়ে t অবধি গেল, তার মানে t হচ্ছে অতিক্রান্ত সময়। এবার আমরা তাহলে দেখতে পাচ্ছি কি অতিক্রান্ত সময় হচ্ছে s, তার মানে
টি ইকুয়াল যখন শূন্য ছিল সেই সময় সরণটা ছিল শূন্য, এবং টি ইকুয়াল যখন টি হলো তখন সরণের মানটা হলো এস। তাহলে এইটা হচ্ছে আমাদের আলোচনার মেইন বস্তু, যে আমরা আজকে এখন যে সূত্রটা প্রতিষ্ঠা করবো তার সেই সূত্রের ক্ষেত্রে এই যে হচ্ছে শর্তগুলো প্রাথমিকভাবে দেওয়া আছে। এখন দেখো আমরা কি বলছি, আমরা দেখেছি ত্বরণ এ সমান সমান সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। এখানে পরিবর্তনের না বলে আমরা বলবো বৃদ্ধি। তাহলে ডিভিডিটি, তাহলে এ ইকুয়াল টু দাঁড়ালো ডিভিডিটি। তাহলে আমরা কি বলতে পারি, অতএব ডিভি সমান সমান এডিটি বা ইন্টিগ্রেশন ডিভি সমান সমান ইন্টিগ্রেশন এ ডিটি। এবার একটু খেয়াল করে দেখো, আমরা এখানে কি করেছি, উভয় পক্ষে সমাকলন নিয়েছি। এই সমাকলনের ক্ষেত্রে আমাদের সমীকরণের বাম পক্ষে হচ্ছে ডিভি, তার মানে বেগের সমাকলন হচ্ছে। তাহলে এখানটায় যখন বেগের সমাকলন হচ্ছে, তাহলে বেগের সমাকলনের ক্ষেত্রে আমাদের লিমিটটা দিতে হবে, সাথে বেগের লিমিট দিতে হবে, মানে বেগের সীমা মান। তাহলে এখানটায় দিতে হবে বেগের শুরু এবং শেষ। শুরুটা হচ্ছে ইন্টিগ্রেশনের নিচের দিকে এবং শেষটা হচ্ছে, বা বেগের শেষ মানটা হচ্ছে ইন্টিগ্রেশনের উপরের দিকে হবে। এখন এই যে দেখো আমরা যে একটু আগে আলোচনা করলাম, সেই আলোচনাতে আমরা যেখানে ধরেছিলাম যে আমাদের যাত্রাপথের একদম শুরুতে বেগ কত ছিল, ইউ ছিল, এবং যাত্রাপথের শেষে আমাদের বেগটা দাঁড়িয়েছিল ভি। তার মানে আমরা কি বলতে পারবো, যে বেগের যখন ইন্টিগ্রেশন করব তখন শুরুর ক্ষেত্রে লিমিটের শুরুতেই হচ্ছে ইউ এবং শেষে হচ্ছে ভি। এবার আমরা যদি সমীকরণের ডান পক্ষে চলে যাই, তাহলে ত্বরণ আছে এবং ডিটি আছে। এ ত্বরণ, যেটা কনস্ট্যান্ট, কারণ সমত্বরণে গতিশীল। তাহলে এখানে হলো ডিটি, তাহলে টিটার সময়টা বেরিয়ে গেল, সময়ের মান পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা শুরু হয়েছিল টি ইকুয়াল 0 তে এবং পরিবর্তনটা শেষ হলো টি ইকুয়াল টি তে। তার লিমিটটা কি হবে, তাই শুরুটা হচ্ছে টি এর মান 0 এবং শেষে টি এর মানটা হবে টি। তাহলে কি দাঁড়াচ্ছে, ডিভি ইন্টিগ্রেশন করলে কি হয়, ভি হয়, লিমিটটা হচ্ছে ইউ থেকে ভি। এ বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিটি 0 টু টি। তাহলে এবার আমাদের সূত্র কি ছিল, আমরা কি করেছিলাম, যে এই যে অপেক্ষকটা হবে সেখানে বসাবো প্রথমে আপার লিমিট, তাহলে ভি এর জায়গায় হবে আগে ভি মানে ভি মাইনাস লোয়ার লিমিট ইউ সমান সমান এ, ডিটি ইন্টিগ্রেশন করে দেবে টি 0 টু টি। তাহলে এবার কি পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি বা ভি মাইনাস ইউ সমান সমান এ, এখানে টি এর জায়গায় আপার লিমিট মানে টি মাইনাস টি এর জায়গায় লোয়ার লিমিট 0। তাহলে কি পেয়ে যাচ্ছে, ভি মাইনাস ইউ সমান সমান এটি বা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আবার আমরা কি জানি, বেগ ভি, তার মানে সময়ের সাপেক্ষে সরণের হার, তার মানে ডিএস ডিটি। তাহলে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি ভি সমান সমান ডিএস ডিটি বা ডিএস সমান সমান ভি ডিটি বা ডিএস সমান সমান ইউ প্লাস এটি ডিটি। তাহলে ইউ ডিটি প্লাস এটি ডিটি। তাহলে আমরা তার মানটা ডিএস এর মান পেলাম। এবার তাহলে আমরা এস সরণ বের করব, তাহলে কি করব, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন ডিএস ইন্টিগ্রেশন ইউ ডিটি প্লাস এটি ডিটি সমান সমান ইন্টিগ্রেশন ইউ ডিটি একটু আলাদা করে নিলাম প্লাস এটি ডিটি। এই যে আমরা ইন্টিগ্রেশন যে করলাম, সেই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাকে লিমিট দিতে হবে। এবার একটু খেয়াল করো, সমীকরণের বাম পক্ষে আছে ডিএস, তবে সরণের ব্যাপারটা দেখতে হবে। এবার দেখো ছবিতে সরণের প্রাথমিক মান কত ছিল 0, শেষের মান কত s, তাই লিমিটটা হচ্ছে 0 টু s। আর ডান দিকে কি আছে, ডান দিকে দেখো u তো কনস্ট্যান্ট, তাই dt, তাই dt আছে মানে সময়ের ক্ষেত্রে দেখতে হবে। তাই t এর মান কত ছিল, প্রথমে 0 পরে t, তাই 0 টু t 0 টু t। তাই এখানেও লিমিটটা দিয়ে দিচ্ছি।
তাহলে আমরা কি পেয়ে গেলাম, ইন্টিগ্রেশন ds উইদিন লিমিট 0 to s সমান সমান u ইন্টিগ্রেশন dt 0 to t প্লাস a ইন্টিগ্রেশন t dt 0 to t। তাহলে ds এর ইন্টিগ্রেশন করলে কি হয়, s লিমিট 0 to s u dt এর ইন্টিগ্রেশন করলে হয় t 0 to t প্লাস a t dt মানে হচ্ছে t স্কয়ার বাই 2 লিমিটটা কত 0 to t। তাই কি দাঁড়ালো, x এর জায়গায় আপার লিমিট মাইনাস s এর জায়গায় লোয়ার লিমিট, u t এর জায়গায় আপার লিমিট মাইনাস t এর জায়গায় লোয়ার লিমিট প্লাস a t এর জায়গায় আপার লিমিট t স্কয়ার বাই 2 মাইনাস t এর জায়গায় লোয়ার লিমিট মানে 0 বাই 2। তাহলে কত দাঁড়াচ্ছে, তাই পেয়ে যাচ্ছি s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার। এবার দেখো আমরা আরো কি লিখতে পারি, আমরা এই যে সমীকরণ a ইকুয়াল টু dv dt তার সমীকরণটাকে সাজিয়ে লিখি a ইকুয়াল টু dv dt, তাকে আমরা সাজিয়ে লিখতে পারবো dv dt ইনটু ds বাই ds। আসলে আমরা চাচ্ছি এখানে t টাকে সরিয়ে দিতে, ইকুয়াল টু dv ds ইনটু ds dt। এবার ds dt মানে কি, এই দেখো v মানে হচ্ছে ds dt, তাহলে এখানে লিখতে পারি dv ds ইনটু v। তাহলে বা a ds সমান সমান v dv। এবার একটু খেয়াল করে দেখো, আমরা এবার কি করব, উভয় পক্ষে সমাকলন করব। তাহলে ইন্টিগ্রেশন a ds সমান সমান ইন্টিগ্রেশন v dv। তাই বাম দিকে কি আছে ds, তার মানে সরণ 0 থেকে s, ডান দিকে কি আছে dv, তার মানে বেগটা হচ্ছে u পরে হয়ে গেল v। তাহলে কি পাবো, a ইন্টিগ্রেশন ds 0 to s, দেখো v dv ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি v স্কয়ার বাই 2 লিমিটটা u থেকে v। এইবার আমরা কি করব, আমরা প্রথমে একটু এই সাইডে মুছে নিই, তাহলে আমাদের জায়গাটা পেয়ে যাব। দেখো এখানে পাচ্ছি a ds এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, s লিমিটটা কত 0 to s সমান সমান এখানে কি হচ্ছে v এর জায়গায় আপার লিমিট তার মানে v স্কয়ার বাই 2 মাইনাস v এর জায়গায় লোয়ার লিমিট u তার মানে u স্কয়ার বাই 2 বা a ইনটু s মাইনাস 0 সমান সমান v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2 বা 2as equal to v square minus u square বা v square equal to u square plus 2as। তাই দেখো একমাত্রিক সমীকরণের ক্ষেত্রে আমরা যে একমাত্রিক গতির ক্ষেত্রে যে বিভিন্ন সমীকরণগুলো সেগুলো কিন্তু আমরা খুব সহজেই প্রমাণ করতে পারলাম। এবার আমরা এই সমীকরণগুলোর মধ্যে থেকে একটা নতুন সমীকরণ তৈরি করব এবং তার জন্য আমাকে আরেকটু ডিটেলসে গতির কথাটা আলোচনা করতে হবে, সেটা একটু ভালো করে ছবির মাধ্যমে আমি বোঝাচ্ছি। দেখো আমরা এবার যেটা আলোচনা করছি যে একটি কণা a সমতল নিয়ে সরলরৈখিক পথে কোন একটি নির্দিষ্ট বিন্দু ক্যাপিটাল A থেকে যাত্রা শুরু করলো এবং এই যাত্রা শুরুর পরে n-1 সময় পরে সে B বিন্দুতে আসলো। A এবং B বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে s ড্যাশ। তার মানে A বিন্দুতে সরণের মানটা 0, B বিন্দুতে সরণের মানটা হচ্ছে s ড্যাশ এবং এই n-1 এর পরে আরো 1 সেকেন্ড যখন গতিশীল হলো, তার মানে প্রথমে ছিল হচ্ছে B বিন্দুতে সময় নিয়েছিল হচ্ছে n-1, তার সঙ্গে আরো 1 মানে মোট n সেকেন্ড পরে বা n সময় পরে ও আসলো C বিন্দুতে। অর্থাৎ দেখো C বিন্দুতে সময়টা কি হচ্ছে n হচ্ছে n সমান সমান n-1 B বিন্দুতে আসার সময় প্লাস আরো 1 সেকেন্ড, তাহলে n-1 প্লাস 1 মানে n সেকেন্ড সময়ও নিল এবং এই C বিন্দুতে যখন এসেছে C বিন্দুতে ওর মোট সরণ হচ্ছে s ডবল ড্যাশ। তাহলে আমরা পেলাম C বিন্দুতে ওর মোট সময় হচ্ছে s ডবল ড্যাশ। এখন
তাহলে এবার আমরা দেখছি যে শুধুমাত্র বি বিন্দু থেকে সি বিন্দুর কথা। তাহলে আমরা এখন আলোচনা করছি শুধু বি বিন্দু থেকে সি বিন্দুর কথা। তাহলে বি বিন্দুতে সময় শুরুটা ছিল n-1 এবং সি বিন্দুতে সময় ছিল n। তাহলে বি তে সময় শুরুটা হয়েছিল n-1 এ, সি তে সময়টা শেষ হলো n এ। তাহলে এক্ষেত্রে যদি আমি সমাকলন করি তাহলে সমাকলনের লোয়ার লিমিট হবে n-1, আপার লিমিট হবে n। এবং আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুতে ওর সরণ হচ্ছে s ড্যাশ এবং সি বিন্দুতে ওর সরণটা হচ্ছে s ডবল ড্যাশ। তার মানে বি থেকে সি এর ক্ষেত্রে যাত্রা শুরুর সময় ওর সরণের ক্ষেত্রে লোয়ার লিমিট হচ্ছে s ড্যাশ এবং আপার লিমিট হচ্ছে s ডবল ড্যাশ। এখানটায় আমরা ধরে নিচ্ছি যে বি থেকে সি অবধি যে দূরত্ব, এই দূরত্বটুকু মানে s ডবল ড্যাশ হচ্ছে মোট, সেখান থেকে আমি s ড্যাশ মানে এসি অংশটুকু বিয়োগ করে দিই, তাহলে আমি পাবো s। এটা আমি ধরে নিচ্ছি। এবার এসএন টা কি আমি একটু পরে বলছি, তার আগে আমি একটু এখানে আলোচনা করি যে আমরা দেখেছি এ ত্বরণ মানে ডিভিডিটি, তাই ডিভি সমান সমান এডিটি। তাহলে আমরা যখন আগের ক্ষেত্রে দেখলাম যে শুরুতে বেগ ছিল ইউ, পরে বেগ হলো ভি, সময় 0 থেকে t। তাহলে v ইকুয়াল টু ডিভি ইন্টিগ্রেশন করে ভি, লোয়ার লিমিট ইউ থেকে আপার লিমিট ভি, এ ডিটি ইন্টিগ্রেশন করে t 0 টু t। তাহলে এখান থেকে আসে v ইকুয়াল টু u প্লাস at। আবার v মানে কি? v মানে হচ্ছে dsdt। তাহলে আমি কি লিখতে পারি, এই যে v এর জায়গায় dsdt সমান সমান u প্লাস at। তাই ds সমান সমান কি হলো u dt প্লাস at dt। এবার আমি সমাকলনটা করব, কিন্তু এই সমাকলনটা আমি করছি b থেকে c এর মধ্যে। তার মানে এবার আমি একটু লিখি b হতে c এর মধ্যে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ds সমান সমান ইন্টিগ্রেশন u dt প্লাস ইন্টিগ্রেশন at dt। এইবার দেখো বাঁ দিকে কি আছে, ds সরণ আছে। তাহলে b তে সরণের মানটা কি ছিল s ড্যাশ, c তে s ডবল ড্যাশ। ঠিক তেমন ভাবে এখানে আছে dt। তাই b তে সময়টা ছিল হচ্ছে n-1 এবং c তে সময়টা হচ্ছে n। আশা করি তোমাদের লিমিটটা আমি বোঝাতে পারলাম। এবার আমি ক্যালকুলেশনটা দিতে যাচ্ছি। তাহলে এখান থেকে কি বলতে পারছি, ds এর ইন্টিগ্রেশন করলে s, লিমিটটা s ড্যাশ থেকে s ডবল ড্যাশ, u বেরিয়ে গেল, dt এর ইন্টিগ্রেশন হলে t, লিমিটটা n-1 থেকে n প্লাস a বেরিয়ে গেল যেহেতু কনস্ট্যান্ট, t dt এর ইন্টিগ্রেশন করলে পাচ্ছি t স্কয়ার বাই 2, লিমিটটা n-1 থেকে n। তাহলে s এর জায়গায় আপার লিমিট মাইনাস s এর জায়গায় লোয়ার লিমিট, u t এর জায়গায় আপার লিমিট মাইনাস t এর জায়গায় লোয়ার লিমিট প্লাস a t এর জায়গায় আপার লিমিট মাইনাস t এর জায়গায় লোয়ার লিমিট। তাহলে এখানে আমি কি পেয়ে যাচ্ছি, s ডবল ড্যাশ মাইনাস s ড্যাশ। তাহলে এই যে s ডবল ড্যাশ মাইনাস s ড্যাশ কে বলছিলাম sn ইকুয়াল টু u। এইবার দেখো n মাইনাস n প্লাস 1 প্লাস a n, আচ্ছা আমি নিজের টুটাকে বাইরে বের করে নিলাম। তাহলে কি পাচ্ছি, n স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলায় ফেললে সামনেটা মাইনাস আছে, তাই মাইনাস n স্কয়ার প্লাস 2n মাইনাস 1। তাহলে আমি কি পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি sn ইকুয়াল টু u প্লাস হাফ অফ a, যে a বাই 2 কে আমি লিখলাম হাফ অফ a, এখানে পেয়ে যাচ্ছি 2n মাইনাস 1। তাহলে এই একটা সূত্র আমরা কিন্তু এখানটা প্রমাণ করতে পারলাম। এবার এই সূত্রের ক্ষেত্রে sn টা কি যদি বলি, তাই সেই জায়গায় একটু তোমাদের সঙ্গে তুলে ধরছি যে sn টা কি বোঝাচ্ছে। দেখো একটা কোণে যখন ধরে নাও t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু 1 এর মধ্যে যাত্রা করলো, এই যাত্রার সময়কালটা হচ্ছে 1 সেকেন্ড এবং এই 1 সেকেন্ডটা কি হচ্ছে প্রথম 1 সেকেন্ড। এবার যখন t
t equal to 1 থেকে t equal to 2 এর মধ্যে যাত্রা করলো, এটাও তো 1 সেকেন্ড, পার্থক্য 1 সেকেন্ড, কিন্তু এটা কোন 1 সেকেন্ড? এটা কিন্তু দ্বিতীয় 1 সেকেন্ড। ঠিক তেমনভাবে t equal to 2 এবং t equal to 3 এর মধ্যে যদি বলি, তাহলে এটাও কিন্তু 1 সেকেন্ড, কিন্তু এটা হচ্ছে কত? এটা তোমার হচ্ছে তৃতীয় 1 সেকেন্ড। t equal to 3 এবং t equal to 4 এর মধ্যে, তাহলে এটা হচ্ছে চতুর্থ 1 সেকেন্ড। ঠিক একইভাবে আমরা যদি বলি t equal to 11 এবং t equal to 12, তাহলে এর মধ্যে কত হবে? দেখো খেয়াল করে দেখো, প্রথম ক্ষেত্রে বড় কোনটা ছিল? 0 এবং 1 এর মধ্যে বড় ছিল 1, তাই প্রথম। 1 এবং 2 এর মধ্যে বড় 2, তাই দ্বিতীয়। 2 এবং 3 এর মধ্যে 3 বড়, তাই তৃতীয়। 3 এবং 4 এর মধ্যে 4 বড়, তাই চতুর্থ। তাহলে 11 এবং 12 এর মধ্যে বড় কোনটা? 12। এটা কত হবে? এটাও 1 সেকেন্ড, এটা হচ্ছে 12তম 1 সেকেন্ড। তা ঠিক একইভাবে আমি যদি বলি t equal to n-1 এবং t equal to n, এদের মধ্যে দেখো পার্থক্য কিন্তু 1 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কততম 1 সেকেন্ড? এটা হচ্ছে n-তম 1 সেকেন্ড। তাহলে এবার একটু খেয়াল করো, এই যে এখানটায় t equal to n-1 থেকে t equal to n এই সময়ের মধ্যে যাত্রা করেছে, তাই t equal to n-1 থেকে t equal to n এর মধ্যে পার্থক্য কত? 1 সেকেন্ড। এটা কততম 1 সেকেন্ড? n-1 এবং n এর মধ্যে এটা হচ্ছে n-তম 1 সেকেন্ড। তাহলে এই যে আমরা বলছি Sn, এই Sn টা হচ্ছে n-তম 1 সেকেন্ডে অতিক্রান্ত সরণ। তাহলে আমরা কি বলতে পারি যে n-তম 1 সেকেন্ড যদি সময় নিই, তাহলে সেই n-তম 1 সেকেন্ডে ও যে সরণটা অতিক্রম করবে তাকে আমরা বলছি s(n), যার মানটা হচ্ছে u plus half of a 2n minus 1। খুব গুরুত্বপূর্ণ সূত্র। আশা করি এই সূত্রগুলোর সাহায্যে তোমরা ডেফিনিট ইন্টিগ্রেশনটা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র ডেফিনিট ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণ করে তোমাদের সামনে তুলে ধরবো।